কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যথারীতি সন্দেশখালী আজকেও রাজনীতির চর্চায় রয়েছে এবং সেই সন্দেশখালীতে আজকে একদিকে আমরা যেমন দেখেছি মাঝের পাড়া খানিকটা উত্তপ্ত হয়ে উঠেছিল এবং এই সন্দেশখালীতে আজকে গিয়েছেন রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য সুজিত বসু এবং পার্থ ভৌমিক। এবং সুজিত বসু পার্থ ভৌমিক আজকে সন্দেশখালীর বিভিন্ন এলাকায় যান, সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন, তাদের কাছে আশ্বাস দেন, মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেন তাদের কাছে। খুব স্পষ্টভাবেই তারা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে তারা এসেছেন, 1 মাসের মধ্যে শান্ত হবে সন্দেশখালী, এই বার্তা দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। কিন্তু এই যে দুই মন্ত্রী যে বার্তা দিচ্ছেন, সন্দেশখালীর মানুষ তাতে কতটা আশ্বস্ত সেই প্রশ্ন কিন্তু উঠছে তাদের মুখ থেকেই। তারা বলছেন যতক্ষণ না এই কথা কাজে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কারোর প্রতি আশ্বাস রাখতে পারছেন না। এবং এই আবহেই সন্দেশখালীর এই যখন যথেষ্ট উত্তপ্ত, সেই সময় রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্চ মাসের প্রথম সপ্তাহেই তাঁর আসার কথা বলে বিজেপি সূত্রে খবর। যদিও প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফরকে সাম্প্রদায়িকতার রুটি সেঁকতে আসছেন বলেই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ফলে সন্দেশখালীর যে বিষয়টি ছিল একটা প্রশাসনিক সমস্যা, কিছু ক্ষেত্রে ইডির তদন্তের সমস্যা, সেই বিষয়টি কি তাহলে ঘুরে যাচ্ছে সাম্প্রদায়িকতার দিকে? এই প্রত্যেকটি বিষয় নিয়ে কি বলছেন রাজ্য রাজনীতির বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্ররা, তাদের বক্তব্য শুনবো আজকের এই বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র নীলাঞ্জন রায়, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র, রয়েছেন কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অনিন্দ্য রায়চৌধুরী। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় যাব, কিন্তু সন্দেশখালীতে আজকে যে সমস্ত জায়গায় গিয়েছিলেন এই দুই মন্ত্রিসভার সদস্য, তার মধ্যে অন্যতম সুজয় মাস্টার। যে সুজয় মাস্টারের বাড়িতে যাওয়ার বিষয়ে যে প্রধান কারণ, এই সুজয় মাস্টার তাকে কিন্তু গ্রেপ্তার করানোর অভিযোগ ছিল শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। সেই সুজয় মাস্টারই নাকি একটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, যে আন্দোলনে আলাঘর পুড়িয়ে দেওয়া হয় গত 5ই ফেব্রুয়ারি। সেই সুজয় মাস্টারের বাড়ি দিয়েই কিন্তু আজকে তাদের সন্দেশখালী অভিযান শুরু করেন মন্ত্রিসভার দুই সদস্য পার্থ ভৌমিক, সুজিত বসু। এবং সেই সুজয় মাস্টারের বাড়ি গিয়ে যাওয়ার পর তাকে সঙ্গে নিয়ে সন্দেশখালীও ঘুরেছেন তারা। পাত্রপাড়ায় সুজয় মণ্ডলের বাড়িই ছিল মন্ত্রী সুজিত বোস পার্থ ভৌমিকদের প্রথম গন্তব্য। অভাব অভিযোগের কথা শুনলেও তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দল। দাউ দাউ করে জ্বলছে তৃণমূল নেতা উত্তম সর্দারের ভেরি লাগোয়া আলাঘর। যে উত্তম এখন পুলিশের হেফাজতে, সেদিন সন্দেশখালীর ক্ষোভেই জ্বলে আগুন। যে ক্ষোভের সামনে ছিলেন পাত্রপাড়ার সুজয় মণ্ডল, সন্দেশখালীর মানুষ যাকে সুজয় মাস্টার নামে চেনে। হ্যাঁ, কথা বললাম, মানুষের অভাব অভিযোগের কথা শুনলাম, ওনারা শুনলেন, আমিও বললাম। যা যে সমস্যাগুলো ছিল সাধারণ মানুষের, সেই সমস্যার কথাগুলো বললাম। যে জমিগুলো, হ্যাঁ অ্যারেস্ট হয়েছিলাম আমি। অ্যারেস্ট হয়নি, আমাকে অ্যারেস্ট করানো হয়েছিল। এটা শিবু হাজরা করেছিল। সেটা ওই শিবু হাজরাই বলতে পারবে কি অভিযোগে আমাকে ধরানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। পাত্রপাড়ায় সুজয় মাস্টারের দোতলা বাড়ি। শনিবার মন্ত্রী সুজিত বসু পার্থ ভৌমিকদের প্রথম গন্তব্য সেখানেই। সন্দেশখালী পৌঁছে সরাসরি পাত্রপাড়ায়। তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন ক্ষোভ সুজয়দের? মাস্টারকে সঙ্গে নিয়েই পাত্রপাড়া থেকে নতুন পাড়া, সেখান থেকে দাসপাড়া গ্রামের রাস্তায় পায়ে হেঁটে ঘুরলেন মমতার প্রতিনিধিরা। শুনলেন সন্দেশখালীর মানুষের মনের কথা। বলছি, কোনো মানুষের যদি কোনো জমি কেড়ে নেয়, সেই জমিটা ফেরত দেওয়ার ব্যবস্থা সরকার করবে এবং অলরেডি সেই প্রসেস চলছে। ইতিমধ্যে 250টার 258টার মধ্যে অভিযোগের মধ্যে 100টা শর্ট আউট হয়েছে, আর খেলার মাঠ দখল হয়ে গেছিল সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাদবাকি যা যা আছে এগুলো, যেমন যে আমরা এখন একটা বড় ভেরি এখানে আছে, যে ভেরিটা নোনা জল ঢোকানো হতো চাষের জমিটাকে বন্ধ করে, সেগুলো আমরা রেস্টোর করে দেবো। পাত্রপাড়াতে সেদিন উত্তমের আলাঘরে আগুন ধরায় সন্দেশখালীর মানুষ। যে ভেরির বিদ্যুৎ সংযোগও উত্তম সর্দার বেআইনিভাবে নেন বলে অভিযোগ। আসলে সন্দেশখালীর অভিযোগের তালিকা লম্বা। সমাধান চূড়ান্ত করতে তাই 30 দিন সময় চেয়ে নেয় সরকার। আপনি কি জানেন বসিরহাটে একটা লোকের বাড়িতে কি অত্যাচার হচ্ছে জানা সম্ভব হচ্ছে? উনি যে কোনো কারণে হোক এই খবরটা ওনার কাছে পৌঁছয়।
যখন পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে এবং বলেছে যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক, মানে উনি আপনাদের পক্ষে, উনি বলেছেন মানুষ যেটা বলছে সেটা ঠিক বলেছে। দিদি বলেছে ওরা আমার লোক, ওরা ঠিক বলছে, তোমরা যাও, ওনারা যা বলছে সেটা শুনে ওনারা যা করতে বলছেন সেটা করো। 30 দিন অনেকটাই সময়, আবার 30 দিনেরও বেশি বেপাত্তা সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান, যাকে ঘিরেই যাবতীয় গোলমালের সূত্রপাত, যার বিরুদ্ধেও ব্যবস্থা চাইছে সন্দেশখালীর একাংশ। এর আগে শুভেন্দু অধিকারী এসেছিল, আশ্বাস দিয়ে গেছে শেখ শাহজাহানকে ধরবে, কার উপরে ভরসা রাখছে? ভরসা যতক্ষণ উনি অ্যারেস্ট না হবেন ততক্ষণ কারোর উপর আমরা ভরসা রাখতে পারছি না। উনি আগে অ্যারেস্ট হন, তারপরে দেখবো যে উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাকেই ভরসা করবো আমরা। কবে হবে এই সমস্ত জিনিস ঠিক, সেটার দিকেই তারা তাকিয়ে রয়েছেন। সন্দেশখালী থেকে ক্যামেরায় মনোজেশ মুখার্জির সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। একদিকে যখন আশ্বাস দিচ্ছেন দুই মন্ত্রী, সেই সময় আমরা দেখলাম আজকে মন্ত্রীদের পক্ষ থেকে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছেন এবং সেখানেই কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মহিলারা, এবং মন্ত্রী সেখানে বলছেন তাদের শিখিয়ে দেওয়া হচ্ছে কথা। ঠিক কি হয়েছে ঘটনাটা আমরা একবার দেখব। মহিলাদের সঙ্গে এই দুই মন্ত্রিসভার সদস্যের যে কথোপকথন, সেই কথোপকথন আমরা একবার শোনাবো দর্শকদের। সুকুমার মাহাতো একটা ফর্সা মানুষ, উনি কি তাহলে আদিবাসী? উনি কি এসটি নন? উনি কি এসটি নন? উনি কি জিনিস বলুন তো, আজকে আপনি বলুন যে সুজিত বসু মাহাতো সবার কাছে এসছে, কেন আসছে আজকে সুকুমার মাহাতো সবার কাছে? এতদিন কথাই ছিল, যখন গন্ডগোল বাঁধলো তখনই তো সুকুমার মাহাতো আসতে পারতো, কেন এতদিন পরে আসলো? শুভেন্দু এসেছিল এর আগে, কার উপরে ভরসা রাখছেন? শুভেন্দুর উপরে না সুজিত? দিদি ভাই, যখনই শেখ শাহজাহান নিয়ে আপনি বললেন তখনই আপনাকে কি বললো মন্ত্রী? কি বললো? উনি বললো আপনাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে। আর আমি কি বাচ্চা, একই বাচ্চা যে আমাকে কেউ শিখিয়ে দেবে তারপর আমি বলবো না? উনি শুধু একটাই বলছে যে আপনাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে। আমাকে কে শিখিয়ে পাঠিয়ে? আমরা তো সাধারণ মানুষ, আমাদের কোনো দাবি থাকতে নেই। আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রী শিখিয়ে দিয়েছেন বলে অভিযোগ করছেন। আমি একবার আসবো প্রথমেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমরা দর্শকদের আরও একবার জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি, সিপিএম এর মুখপাত্র পল্লব মুখোপাধ্যায় যোগ দিয়েছেন আমাদের সঙ্গে এই আলোচনায়। পল্লব, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি আসবো কৃষাণু মিত্রর কাছে। কৃষাণু, যেটা জানতে চাইবো আপনার কাছে, যে এই যে মন্ত্রী বলছেন শিখিয়ে দেওয়া হচ্ছে, এটা কি কাম্য? আমি জানি না মন্ত্রী কোথায় বলেছেন, এইখানে একজন মহিলাকে বলতে শুনলাম, আমি মন্ত্রীকে বলতে দেখিনি। কিন্তু এটা তো ঠিক, নিশ্চয়ই আমাদেরও ভুল ভ্রান্তি হয়, আমাদেরও বুঝতে অনেক সময় অসুবিধা হয়, কিন্তু এটা তো ঠিক। এটা আমরা দেখেছি, তোমাদের চ্যানেলেও দেখেছি যে বিভিন্ন সময়ে বহিরাগতদের দ্বারা সাধারণ মানুষকে, লোকাল মানুষকে প্ররোচিত করা হচ্ছে। সেটাকে বারবার, হ্যাঁ, দু এক জায়গায় আমাদেরও বিভ্রান্ত হচ্ছে যে কে বহিরাগত, কে লোকাল মানুষ, কে করছে, কেন কি মুখ ঢাকা থাকলে অনেক সময় বোঝা যায় না। সেই ক্ষেত্রে যদি লোকাল মানুষকে এরকম একটা অভিযুক্ত করা হয়েছে, সেই জন্য দলের পক্ষ থেকে, মন্ত্রীর পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু বিষয়টা এটা, আমরাও আন্তরিক, আমরা এই সমস্যার সমাধান, যেরকম মন্ত্রী বললেন যে ইতিমধ্যেই যেই অভিযোগগুলো জমা পড়েছিল সেইগুলো নিয়ে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এবং আজকে তো উনি তৃণমূল দলের একজন নেতা হিসেবে যাননি, আজকে উনি রাজ্যের একজন মন্ত্রী হিসেবে গেছিলেন, তার যে ইরিগেশন ডিপার্টমেন্ট তার হয়ে উনি দেখতে গেছিলেন। তো নিজে উনি তদারকি করছেন, তার কারণ হচ্ছে যেই অভিযোগগুলো বিগত বেশ কিছু যে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছিল, যেটা ওখানকার লোকাল ক্যাম্প বসানো হয়েছিল পুলিশের তরফ থেকে বা প্রশাসনের সরকারের তরফ থেকে, সেখানে অনেক অভিযোগ জমা পড়েছিল। তো 30 দিনে যে প্রশ্নটা উঠছে, 30 দিনের আশ্বাস বলছেন, 30 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তার 30 দিনে এখনো পর্যন্ত শেখ শাহজাহান গ্রেফতার হলো না, 30 দিনে জায়গাটা ঠিক হয়ে যাবে? না, বিষয়টা তো শেখ শাহজাহান একটা অভিযোগ, আরেকটা অভিযোগ হচ্ছে যে ইরিগেশন ডিপার্টমেন্টের দল তো এখনো পর্যন্ত শেখ শাহজাহান সম্পর্কে আপনারা তো মনেই করেন না তিনি কোনো দোষ করেছেন বা কিছু, অথচ এখনো কিন্তু শেখ শাহজাহানের নামে অভিযোগ রয়েছে। না, নিশ্চয়ই শেখ শাহজাহানের নামে তো এখন অভিযোগ পড়ছে, কিন্তু আমাদের যেটা বক্তব্য ছিল যে যখন আমরা তো অনেক জায়গাতে এখন যা বোঝা যাচ্ছে যে রাজ্য নেতৃত্বকে, শীর্ষ নেতৃত্বকে অন্ধকারে রাখা হয়েছিল, তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমরা অনেক ক্ষেত্রেই আমাদের লোকাল নেতারও গাফিলতি আছে, লোকাল থানার গাফিলতি আছে, তো তার জন্য ব্যবস্থা হয়েছে।
আমাদের বেশ কিছু নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে দলের পক্ষ থেকে, আমাদের নেতারাও গ্রেফতার হয়েছে, বিজেপি নেতা গ্রেফতার হয়েছে, বলছেন ওই ডাক্তার সিরাজ বলে যিনি আছেন বা সিরাজ ডাক্তার, তাকে নাকি আগেই অপসারণ করা হয়েছে। এই আগেটা কবে সেটা কিন্তু বলা হয়নি। না, তাকে তার পদ থেকে অনেকদিন আগেই সরানো হয়েছিল, এটা নতুন কোনো না, তখনও খবরে এসেছিল। আমরা শুনলাম তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আমরা শুনলাম বাকি যে রাজনৈতিক দলের মুখপাত্ররা রয়েছেন নিশ্চয়ই তাদের কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন আমরা অবশ্যই শুনবো, দর্শকদের শোনাবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা একবার একটু আগেই যে কথা আমরা বলছিলাম, দুই মন্ত্রী যে গিয়েছিলেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, সেই সময় ঠিক কি ঘটেছিল আমরা একবার শোনাবো। আমি ওনাকে উনি সাজান নিয়ে কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলি। আমরা আরো একবার শোনাবো দর্শকদের, আরো একবার শোনাবো প্রথম থেকে একবার দর্শকদের শোনাবো, প্রথম থেকে বাইকটা দিতে বলবো পিসিআর কে। উনি সাজান নিয়ে কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলি। এটা সবার মানুষের মনের কথা, কারণ শাহজাহান যখন এলাকার ভিতর মানুষ ভয় পেত, মানুষের কথা যে শাহজাহান বলে না আসে। এর আগে শুভেন্দু অধিকারী এসেছিল, আশ্বাস দিয়ে গেছে শেখ শাহজাহানকে ধরবে, কার উপরে ভরসা রাখছে? ভরসা যতক্ষণ উনি অ্যারেস্ট না হবেন ততক্ষণ কারোর উপর আমরা ভরসা রাখতে পারছি না। উনি আগে অ্যারেস্ট হন, তারপরে দেখবো যে উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাকেই ভরসা করবো আমরা। কারণ বলে গেল দিদির হয়ে ওরা এসেছে, আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, আমরা কথা বলছি, আমরা এখানে কথা বলতে জানি না, আমরা বাচ্চা মানুষ, আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমরা বানিয়ে শিখিয়ে। কিন্তু আপনাদের ক্ষয়ক্ষতির কথা তৃণমূল মেনে নিয়েছে, বলেছে যে যা ক্ষয়ক্ষতি হয়েছে সমস্তটা ফিরিয়ে দেওয়া হবে। আস্থা পাবো কি করে সেটা দেখি আমরা, তারপরে তো এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেই আস্থাটা রাখছেন? আমরা দেখি আগে ফিরে পাবো তারপরে কথা বলবো, আমরা তার আগে তো কিছু বলতে পারবো। আমাদের নিজের জিনিস ফিরবে তারপরে আমরা বুঝবো যে আপনাদের যে জমি গিয়েছে, আপনাদের জমি অবশ্যই গিয়েছে, আমাদের এই মাঠেই জমি আছে। আর সেই অভিযোগ আপনারা জানিয়েছেন? হ্যাঁ। কোথায় জানিয়েছি? ওখানে যে বসেছিল ক্যাম্প, ওখানে জানিয়েছি। এখনো ফিরে পাননি? না। প্রথমে আসবো বিজেপির কাছে, নীলাঞ্জন রায়, কিভাবে দেখছেন? না, আমরা তো অবাক হয়ে যাচ্ছি, সারা সন্দেশখালি আজকে যেভাবে জ্বলছে। আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল বলে যে বাংলার গর্ব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে তো বাংলার লজ্জা। আজকে মহিলাদের সম্ভ্রম যেভাবে ভুলুণ্ঠিত হয়েছে, তাদের যেভাবে ধর্ষণ করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, তাদের ওপর অত্যাচার হয়েছে, মহিলাদের যেভাবে ইজ্জত নেওয়া হয়েছে, মা বোনেদের সমস্ত সম্ভ্রম আজকে ভুলুণ্ঠিত। এবং সন্দেশখালীর মহিলারা বারবার বলছে শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না, কেন সন্দেশখালীতে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে নন্দিয়ার ভিরিঙ্গি দুজন গিয়েছিল আজকে, সেখানে গিয়ে মা বোন কি বলছে? মা বোন বলছে এখনো শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না। সেখানকার সেই নন্দী ভিরিঙ্গিদের মধ্যে একজন বলছেন যে এখানে সমস্ত মহিলাদের ওপর অত্যাচার হয়নি, কিছু মহিলাদের ওপর অত্যাচার হয়েছে। গতকালকে ডিজি গিয়েছিল, ডিজি কি বলছে? ডিজি বলছে রুল অফ ল নতুন করে সন্দেশখালীতে এস্টাবলিশ করতে হবে। তার মানে রুল অফ ল নেই, এটাই তো আমরা বলছি যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সাংবিধানিক আমরা বিজেপির বক্তব্য শোনালাম দর্শকদের। আমরা একবার শুনবো আজকে পার্থ ভৌমিক, রাজ্যের মন্ত্রী যখন সেখানে গিয়েছিলেন, পার্থ ভৌমিক আজকে শাহজাহানের গ্রেপ্তারির দাবি যখন তার সামনে রাখা হয়েছিল, পার্থ ভৌমিক শাহজাহানের গ্রেপ্তারি সম্পর্কে, আইনি জটিলতা সম্পর্কে ঠিক কি বলেছেন আমরা একবার শোনাবো। শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে ইডি, কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে
যে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেই, রাজ্য পুলিশের হাত পা বাঁধা। ইডি হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা, ইডি শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে। আরে ইডির বিরুদ্ধে। আমি আসবো প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অনিন্দ্য রায়চৌধুরীর কাছে। অনিন্দ্য, আপনি ব্যক্তিগত জীবনে একজন আইনজীবীও বটে, ফলে যে আইনের কথা বললেন সেটাকে আপনি কিভাবে দেখছেন? না, প্রথমে বলি এই আইনের কথা এটা বললেন পার্থবাবু, একদম সম্পূর্ণ মিথ্যে কথা উনি বললেন। এরম ভরে কলকাতা হাইকোর্টের কোনো অবজারভেশন নেই, এবং জাজমেন্টটা যদি আপনি চান আমি জাজমেন্টটা মানুষের সামনে প্লেস করতে পারি। এক, 2 নম্বর দেখুন, এই ডিজি রাজীব কুমার, এই নিয়ে আমার কিছু বলার আছে। আপনি নিশ্চয়ই কংগ্রেস করার অপরাধে আমাকে আটকাবেন না। 2012 সালে রাজীব কুমারকে বিধাননগর কমিশনারের হেড করা হয়, কমিশনার করা হয়। 2013 সালে সিট গঠন করা হয়, চিফে কে থাকেন এই রাজীব কুমার। 2013 সালে সুদীপ্ত সেন এবং বিষয়টা না গিয়ে যদি একটু সন্দেশখালীতে আমি বলে দিই, আমরা জানি এই চিত্র। আপনি রাজীব কুমার কিন্তু 2019 সালে সুপ্রিম কোর্ট থেকে বেল পেয়েছেন, তাহলে একজন অভিযুক্ত যে একটা কেসের, সে কি করে আরেকটা অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করতে পারে? এই যে সাধারণ মানুষের যে বিশ্বাস নেই, তারা বলছেন শিখিয়ে দেওয়া হচ্ছে। আজকে শিখিয়ে দেওয়া সম্পর্কে আপনারা কি মনে করছেন? দেখুন, এটা তো স্বতঃপ্রণোদিতভাবে মানুষ বলছে। একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয় অন্বেষ কুমার ভার্সেস বিহারের যে জাজমেন্ট আছে তার উপরে বেস করে 7 বছর অবধি তাকে যদি কেউ পানিশেবল অফেন্স হয় তাকে 41-এ নোটিশ দিতে হবে। তারপরেও তাকে জোর করে গ্রেপ্তার করা হয়। আর শিবু হাজরা শাহজাহানকে গ্রেপ্তার করতে এত দেরি হচ্ছে কেন? আসবো সিপিএম এর কাছে। পল্লব মুখোপাধ্যায়, আমি প্রত্যেকটি বক্তব্যই শুনিয়েছি, প্রত্যেকটি প্রান্তের প্রশাসনেরও শুনিয়েছি, সাধারণ মানুষেরও শুনেছি। প্রাথমিকভাবে কি মূল্যায়ন এই যে মানুষ বলছেন যে শেখ শাহজাহানের গ্রেপ্তারি থেকে এদের প্রতিশ্রুতি? প্রথমে বলে রাখি যে যেটা আপনি দেখাচ্ছেন আজকে, যেমন তৃণমূলের বিধায়করা দেখাচ্ছে ঘুরছিল, সেখানে আমাদের প্রতিনিধি আজকে মীনাক্ষী মুখার্জি এবং আমাদের পলাশ দাস সহ নেতৃত্বরা গেছিল। তাদের সাথে কি ব্যবহার হলো? মানুষকে বলা হচ্ছে যে মানুষ সেখানে সব নাকি বলছে টলছে। আমরা দেখতে পেলাম যে সন্দেশখালী থানায় 3 জনকে যেতে দেওয়া হলো না, বলে দেওয়া হলো 144 ধারা চলছে সেখানে। কোথায় কোথায় চলছে 144 ধারা? যেখানে এমএলএরা এরকম ভাবে, আপনারা দেখুন বাইরে কত লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেখানে যখন বিরোধী দলের লোকেরা যাচ্ছে তাহলে তাদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না সেটা আগে বলুক। এতদিন বলছে মানুষকে ওখানে সবাই বলতে দিচ্ছে, কেন বিরোধী দলেরা বলেনি? আজকে আমরা দেখতে পেলাম যে কিভাবে বিরোধী দলের কণ্ঠকে আটকানো হচ্ছে, কিভাবে থানায় যেতে দেওয়া হচ্ছে না, বলছে 144 ধারা। তিনি যেখানে যে অফিসার ওখানে দায়িত্বে, তিনি খালি বলছেন প্লিজ আপনারা চলে যান, প্লিজ আপনারা চলে যান। কি প্লিজ আপনারা চলে যান? ওনারা বলছেন 1 মাসে সমস্ত কিছু করে দেবে। কি করে দেবে 1 মাসে? ওরা এই পুলিশ দিয়ে ওখানকার মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে এই তৃণমূল সরকার, শেষ করে দিতে চাইছে মানুষের গণতন্ত্র। বেশ, আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা বিরতির আগে যে আলোচনায় ছিলাম সেখানে একদিকে যেমন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে 1 মাসের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে, কিন্তু সাধারণ মানুষ একাধিক প্রশ্ন করছেন। আমি আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্রর কাছে। আজকে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। আজকে বিধায়ক সুকুমার মাহাতোর মনে পড়েছে তিনি আজকে এই এলাকায় আসছেন, কিন্তু যখন নোনা জল দিয়ে জমি নষ্ট করে দেওয়া হচ্ছিল সেই সময় মনে পড়েনি, সেই সময় দুয়ারে সরকার, দুয়ারে পুলিশ বা দুয়ারে কোনো কিছুই আসেনি, দলও আসেনি, প্রশাসনও আসেনি। আজকে মনে পড়ছে কেন? না, আমি দলের ব্যাপারটা নিশ্চয়ই ওরা জবাব দেবেন, কিন্তু প্রশাসন গেছিল সেই সময়, কিন্তু আমরা এরকম কোনো অভিযোগ সেই সময় পাওয়া যায়নি। যে আমাদের দুয়ারে সরকারের যে বিভিন্ন ক্যাম্পগুলো হয় সেখানেও কিন্তু এরকম হয়নি। এখন হতে পারে সেটা তাদেরকে আটকে দিয়েছিল যেই অভিযোগগুলো তারা করছে, বা তারা সাহস জোগাতে পারেনি অভিযোগ করার, এটা হতে পারে, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু এই ক্ষেত্রে প্রশাসনের কাছে, আমাদের রাজ্য প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে যখন এই বিষয়গুলো এসছে, ইতিমধ্যেই আমরা 9 জনকে যাদের জমিগুলো ইনট্যাক্ট ছিল সেগুলোকে হস্তান্তর করা হয়েছে, তাদেরকে জমি ফেরতও দেওয়া হয়েছে। আর এইগুলোতে যেগুলোতে ইরিগেশনের কিছু কাজ হয়েছে, কিছু তারা ওয়াটার চ্যানেলাইজ করেছেন, সেই কনস্ট্রাকশনগুলো ভেঙে জমিগুলো আবার তাদের যে আগের পজিশন ছিল সেইগুলোকে রিস্টোর করে সেগুলোকে মন্ত্রী আজকে আশ্বাসন দিয়েছেন এগুলো ফেরত দেওয়া হবে। তো এর মধ্যে কোনো, আমি আবার বলছি, দেখুন, তৃণমূল কংগ্রেস কোনো রেজিমেন্টেড দল নয়। আমাদের এখানে যদি ভুল ভ্রান্তি কোনো কিছু হয়, আমরা প্রথম হই, আমরা স্বীকার করিনি
যে কেউ দুর্নীতি করলেও স্বীকার করে নিয়ে করে আমরা সিপিএম এর মতো পরের পর মানুষ খুন করে পুলিশ দিয়ে মানুষ দেখা যাচ্ছে সিপিএম সিপিএম ভুলে যান এখন এই যে দেখছে মানুষ কি করেছে না কি করছে দেখা যাচ্ছে আমি আপনাকে বলার সুযোগ দেব বললাম আমি আপনাকে বলার সুযোগ দেব আমার কৃষাণুর কাছে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের কেউ শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো কথা বলেননি এখনো পর্যন্ত আমি বলছি সাধারণ মানুষ কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধেই কথা বলছে এবং সেখানে একটা বিষয় যেখানে তৃণমূল কংগ্রেস বারবার বলছে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে আমি আবার বলছি শেখ শাহজাহান এতদিন ধরে কি চলছে আমি আবার বলছি যখন প্রথমে বিষয়টা মিডিয়াতে আসে হচ্ছে ইডির শেখ শাহজাহানের ওখানে কোনো তল্লাশি বা কোনো কারণে যাওয়ার কে নিয়ে তো তখন তো এইসব কোনো কিছু ছিল না রেশন দুর্নীতি তো ন্যাচারালি রেশন দুর্নীতিও 2 মাস আগে থেকে তদন্ত হচ্ছিল জ্যোতিপ্রিয় মল্লিক তার 2-3 মাস আগে গ্রেফতার হয়ে গেছে তাহলে এই যে যুক্তিগুলো সাজানো হচ্ছে এ তো আমরা জানি যে আইটিইডি সিবিআই বিজেপির 3 জামাই তো এটাও গ্রামের মানুষ শাহজাহান দোষী না দোষী না শাহজাহান তদন্ত সাপেক্ষ সেটা তদন্ত সাপেক্ষ আবার বলছি তদন্ত সাপেক্ষ কিন্তু এত মানুষ যখন অভিযোগ করছে নিশ্চয়ই আমরা তো ব্যবস্থা নিয়েছি উত্তম সর্দারের বিরুদ্ধে শিবু হাজারার বিরুদ্ধে কংগ্রেসের প্রতিনিধি হয়তো জানেন না তাই উনি প্রশ্ন করলেন কবে শিবু হাজারা গ্রেপ্তার হবে তো শিবু গ্রেপ্তার হয়েছে তো শাহজাহানের যেটা আজকে পার্থ ভৌমিক বলেছেন যেটা সাসপেন্ড করা হয়েছে দল একটা পর্যালোচনায় আছে দল নিশ্চয়ই আবার যেদিন মিটিং হবে সেদিন ব্যবস্থা নেওয়া হবে আগের দিন বলেছিলেন খেলা হবে আজকে বলতে পারেননি খেলা হবে খেলছে মানুষ যখন আগে আমাদের মিটিং হয়েছিল উত্তম সর্দারের বিষয়টা এসেছিল তারপরে মিটিংও বসেনি আমাদের দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি তার মিটিংও হয়নি এক দুই হচ্ছে শাহজাহান শেখে যেটা আজকে 24 তারিখ মন্ত্রী বলেছেন আমি আবার একটা ঘটনা আবার কোনো মিটিং হলো না যে ঘটনা সম্পর্কে আপনাদের দলীয় সাংসদ এখনো পর্যন্ত যারা সেই মিটিংটা নেবে তাদের তো অন্যান্য দায়িত্ব আছে তারা তো শুধু ওই নীতি নির্ধারণ করে ওই ডিসিপ্লিনারি কমিটি আমি আবার বলছি শাহজাহান শেখের বিরুদ্ধেও বাংলার পুলিশ অত্যন্ত দক্ষ ব্যবস্থা নিতে পারে হাইকোর্ট যদি এই আইনি মারপ্যাচগুলো সরিয়ে রাখে তাহলে আমরা এটাও ব্যবস্থা নিতে পারি নীলাঞ্জন রায় দেখুন বিষয় হচ্ছে একটু আগে তৃণমূলের যিনি এখানে মুখপাত্র আছেন কয়েকটি কথা বললেন যেটাতে সাধারণ মানুষ যারা এই টেলিভিশন শো দেখছে তারা কিন্তু বিভ্রান্ত হবে মূলত আজকে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগগুলো কি আজকে আমরা জানি যে সেখানে বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে এই সরবেরিয়া সন্দেশখালী এই এলাকাগুলোতে যে চোরা চালানকারী হিসেবে শেখ শাহজাহান কিন্তু সেখানে সমস্ত কারবারটাকে পরিচালনা করে এবং সেই এলাকায় চোরাই কয়লা যেটা সেখানে স্থানীয় ভাষায় ডিস্কো কয়লা নামে পরিচিত সেই কয়লার কারবারি চোরা কারবারি হচ্ছে এই শেখ শাহজাহান এই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ আছে যে সে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয় সে অস্ত্রের কারবার করে এবং সেখানে যত বেআইনি ভেরির কবে জানতে পেরেছেন এবং আজকে কবে জানতে পেরেছেন আমার প্রশ্নের উত্তরটা যদি দেন আমার প্রশ্নের উত্তরটা দেন যদি দেন কবে জানতে পেরেছেন আমরা বারবার অভিযোগ করেছি না কবে জানতে পেরেছেন 2021 তিনজন বিজেপির আমি আপনাকে মনে করিয়ে দিই নীলাঞ্জন বাবু আমি আপনাকে মনে করিয়ে দিই একটা ছোট বিষয় মনে করিয়ে দিই আপনি আমার কথার উত্তরটা দিন 5ই জানুয়ারি গিয়েছিল ইডি তারপরে 24শে জানুয়ারি 19 দিন পর ইডি যাওয়ার সময় পায় ইডি এতদিন ধরে কি করলো এই যে আপনি এতগুলো অভিযোগ জানাচ্ছেন সেই অভিযোগ জানার পরে আপনাদের দলের পক্ষ থেকে কেউ এনআইএ তদন্তের জন্য বলেনি যে চোরা কারবারির কথা বলছেন বিএসএফ ওখানে কিছু করেনি তাহলে এই অভিযোগগুলো যখন করছেন তার তো একটা ভিত্তি থাকবে দেখুন বিষয় হচ্ছে সরাসরি ইডি কিন্তু সেখানে গিয়ে যে বিষয়গুলোতে অভিযোগ আছে সেটা কিন্তু ইডি দ্বিতীয়ত গেলই না ইডি তাদেরকে তো রাজ্যপাল স্বয়ং তিনি সিআরপিএফ দিয়ে তাদের যে বাহিনী আছে সেটা বাড়াতে বললেন শেখ শাহজাহানের বাড়িতে যে ইডি রেড করতে গিয়েছিল সেটা কি জন্য গিয়েছিল রেশন দুর্নীতি আমরা জানি তারপরে তো 19-20 দিনে আর যাওয়ারই সময় পেল না নাম উঠে এসেছিল আজকে যেভাবে পশ্চিমবঙ্গ আজকে মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে তার মানে কি মেসেজ দিতে চাইছেন কি মেসেজ দিক আপনারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারপরে দিন কুড়ির মধ্যে গেল না কেন আমি আপনার কাছে উত্তর নেই কৃষাণু আমার পরিষ্কার কয়লা যেই অভিযোগগুলো করলো কয়লা
কয়লা তো আমি যতদূর জানি কেন্দ্র সরকারের অধীনে। হ্যাঁ আমরা জানি সেই যুক্তিটা আমরা আগে শুনেছি, দর্শক কয়লা মন্ত্রক কি সিআইএসএফ রয়েছে, কয়লা দায়িত্বে আমি আর কয়েকটা বলে দিই। ও বলল রোহিঙ্গাদের কথা, আমি জানি না এখানে তাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা, প্রমাণ থাকলেও কেন বিএসএফ ব্যবস্থা নেয়নি। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী পুরী, হরদীপ পুরী, সে তো বলছে দিল্লির বুকে রোহিঙ্গাদের থাকার জন্য মাল্টি স্টোরের বিল্ডিং বানাবে। তো তাহলে কেন্দ্র সরকারের বিজেপি পার্টির অবস্থানটা কি? এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আমি সেখানে নজর দিতে চাইবো, যে আজকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা আশ্বাস পাওয়া যাচ্ছে। এই আশ্বাসটা কেন বিশ্বাস রাখছেন না প্রদেশ কংগ্রেস? একটু আগে আপনারা বলেন যে আমরা এটাতে খুব একটা বিশ্বাস রাখি না, কেন অনিন্দ? না, আমি আপনাকে বলি, এই পার্থভৌমিকরা বলছিলেন যে জমি ভেড়ি সব ফিরিয়ে দেবে, কিন্তু মা বোনেদের যে সম্মানহানি ঘটলো সেটা ফেরাবে কি করে আমি জানি না। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শাহজাহানকে টার্গেট করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কি বলছেন? বলছেন বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে। যদি এটা নিয়ে রাজনীতি হয় তাহলে ওখানকার পুলিশ, সন্দেশখালী থানার পুলিশ কেন একটা 164 করাচ্ছে, কেন দুটো 164 করাচ্ছে, এবং সেই 164-এর বেসিসে এফআইআর হচ্ছে, এবং এফআইআর হওয়ার পর উত্তম এবং শিবু গ্রেপ্তার হচ্ছে, তাহলে কোনটা ঠিক? যদি রাজনীতি করতে হয় উনার পুলিশ, উনার প্রশাসন, তাহলে গ্রেপ্তার করছে কেন? 2 3 নম্বর আমি আপনাকে বলি, কুণাল ঘোষ খুব মারাত্মক একটা কথা বলেছেন। কুণাল ঘোষ পরিষ্কার বলেছেন যে আজকে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে সেখানে নুসরত জাহান ৭৩,০০০ ভোটে জিতেছিল, কিন্তু সন্দেশখালীতে তৃণমূল পিছিয়ে ছিল। ব্যাপারটা হচ্ছে যে সন্দেশখালীতে তৃণমূল পিছিয়ে ছিল বলে খুন, সন্ত্রাস, রাহাজানি, ধর্ষণের অধিকার যেন তৃণমূল কংগ্রেসের উপর পড়তে গেছে। পল্লব মুখোপাধ্যায় যেটা বলা, যেটা হলো শেখ শাহজাহানের আজকের থেকে কিন্তু অভিযোগ নয়, যে বিজেপি বলছিল 10ই জুন 2019 আমাদের বাংলার একটা প্রখ্যাত কাগজের একটুখানি খুঁজলেই দেখা যাবে, তখন থেকে কিন্তু বিজেপি বলছে শেখ শাহজাহানকে ধরতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রকের অনেক লোকজন এসেছিল। এটা অনেক দিন এই লোকটার যে ওইখানে সন্দেশখালী যে একচ্ছত্র অধিপতি হয়ে রয়েছে, সেই জায়গা থেকে 19 সাল থেকে বিজেপি সবাই দেখেছে, কিন্তু হয়নি। কারণ এখানে বিজেপি ওই যে ইডি আসছে, ইডি চলে যাচ্ছে, ইডির কোনো কাজ নেই। বলার ক্ষেত্রে বলছে এই যে অনেক তো এমএলএ এমপি এমএলএ আছে বিধানসভায়, যারা ভেতরে বিজেপি, বাইরে তৃণমূল, ভেতরে তৃণমূল, বাইরে বিজেপি। কতদিন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু সেখানে কথা বলেছে? কথা বলেনি। তো বিষয় একটাই, যে ওখানে সাধারণ মানুষকে একদম ভাবে ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছে। তারা কি করে আস্থা পাবে বলুন তো? ওখানে তো মেন, এখানে তৃণমূলের মেন ক্যাডার তো পুলিশ প্রশাসন হল তৃণমূলের মেন ক্যাডার। তারাই তো মানুষকে মুখ খুলতে দিচ্ছে না। কে ওখানে যাবে? আপনি দেখতে পাচ্ছেন ওখানে কোনো গেলে কেউ তৃণমূল ওখানে কোনো প্রতিরোধ করছে বা কিছু করছে? কোনো কথা নেই তো, পুলিশ দাঁড়িয়ে আছে। এবার প্রশাসন যদি আপনার হাতে এরকম ভাবে পুতুলের মতো দাঁড়িয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ কোথা থেকে আস্থা পাবে? এই আলোচনায় ফিরবো, নিশ্চয়ই উত্তর রয়েছে শাসক দলের মুখপাত্রের কাছে। দেখবো সেই উত্তর, শুনবো সেই উত্তর। একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে বিরোধীরা অনেক বক্তব্যই রেখেছিল, শুনবো শাসক দলের মুখপাত্রের বক্তব্য, কৃষাণু মিত্র। না, আমি এখানে সবাইকেই শুনলাম। আমি তো বললাম যে আমরা ব্যতিক্রমী দল, আমাদের মধ্যে ভুল ত্রুটি, অন্যায়, দুর্নীতি যাই হয় আমরা প্রথম স্বীকার করি। কিন্তু এই যে বিজেপি এত লেকচার দিচ্ছে, এই কুস্তিগিরদের সাথে কি করেছে? ব্রিজভূষণ ওদের এমপি সাংসদ এখনো আছে, তার প্রমোশন হয়েছে, ডিমোশন হয়নি। তাকে দল থেকে দূরে করার তো অনেক দূরের কথা। মণিপুর কি হচ্ছে, সেখানে মিডিয়াকেও আটকে রেখেছে, সেখানে কিন্তু কোনো হাইকোর্ট তার কগনিজেন্স নাই। এই যে কংগ্রেস যেটা এতগুলো জ্ঞান দিচ্ছে, সিপিএম এর ভাই এতগুলো কথা বললো, সিপিএম এর ভাই এতগুলো কথা বললো, তোমার নেতাই মনে পড়ে? গ্রামবাসীদের গুলি করে 4 জন মহিলাকে মারা হয়েছিল। সেই রতিন দণ্ডপাঠকে কিছুদিন আগে বিজেপির সাথে হাত মিলিয়ে তাকে আদালত থেকে বেল করিয়ে নিয়েছে, সেই হাইকোর্টের তত্ত্বাবধানে। হ্যাঁ, মনোরঞ্জন পাত্র খুনের আসামি, কোনো দুর্নীতি নয়, সোজাসুজি খুনের আসামি, তাকে ক্যান্ডিডেট করে সিংহ নন্দীগ্রাম নেতা এখনো বেরোলো না কেন? অনেক বছর হয়ে গেল, বলা হচ্ছে না আমরা ভোট দিতে পারি। ভোটগুলো তাহলে কি? আমি শুধু 6টা পার্টের আমি উল্লেখ করছি। 52 নম্বর ওই সন্দেশখালী, 52 নম্বর বিজেপি পেয়েছে 370 ভোট, তৃণমূল পেয়েছে 214 ভোট। 52 এ বিজেপি পেয়েছে 369 ভোট, তৃণমূল পেয়েছে 147। 53 নম্বর ভোট, 53 নম্বর পার্ট, বিজেপি পেয়েছে 422, তৃণমূল পেয়েছে 266। 56 নম্বর বিজেপি পেয়েছে 460, তৃণমূল পেয়েছে 180। 57 নম্বর বিজেপি পেয়েছে 321, তৃণমূল পেয়েছে 220। তো সুতরাং এই জিনিসগুলো তো আমরা জানি। এই যে বলা হচ্ছে ভোট দিতে পারে, ভোটগুলো কে দিল? কে লুট করলো? ভোটটাকে নিয়ন্ত্রণ করেনি আপনি বলতে চাইছেন, এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে এই জন্যই দল কোনো পদক্ষেপ করছে না।
শেখ শাহজাহানকে ইডি অকারণে ডেকে পাঠাচ্ছে। আমি আবার তা বলিনি, আমি বলছি আমার দলের নেতা হলো, তার বিরুদ্ধে তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক, আমি তা বলছি না। প্রধানমন্ত্রী স্বয়ং অজিত পাওয়ারকে 70,000 কোটি টাকার দুর্নীতিগ্রস্ত বলে। 28 জুন প্রধানমন্ত্রী অভিযোগ করেন, 2রা জুলাই সেই প্রধানমন্ত্রী নিজের দলে নিজের সরকারে তাকে অর্থমন্ত্রী এবং তাকে উপমুখ্যমন্ত্রী করেন। তো সেই বিজেপি আমাদের জ্ঞান দেবে। শুভেন্দু অধিকারী কৃষাণু, তৃণমূল কংগ্রেস তো আলাদা, আপনার দলের নেতা যিনি অন্যতম বড় নেতা, মানে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার দলের সাধারণ সম্পাদক। আসছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দুর্নীতির বিরুদ্ধে তার দলের বা তার নিজেরও নো টলারেন্স। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ইডি যতবার ডেকেছে, 5বার বা 6বার, যাই হোক, উনি দিল্লিতে হোক বা কলকাতায় হোক, উনি সেখানে গিয়েছেন, বাইরে বেরিয়ে তিনি প্রেস কনফারেন্সও করেছেন, তাহলে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের এক কর্মী, তাকে যেতে কেন নির্দেশ দিচ্ছেন না? এই শেখ শাহজাহান যদি আরে বাবা তার সাথে কথা হলে কেন, সে ধরা পড়লে কথা হলে তো কেউ নির্দেশ দিতে পারে। যে লোকটাকে কোনোভাবে কেউ খুঁজেই পাচ্ছে না, পুলিশও খুঁজে পাচ্ছে না, সেই লোকটাকে 5 মিনিটে ধরিয়ে দেবে। 2 হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ইডির জেরার মুখে সম্মুখীন হয়নি, তাকে 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা ডেকে হ্যারাস করা হয়েছে। যেই ইডি আবার কিন্তু সিপিএম নেতা বিজয়ন, কেরালার মুখ্যমন্ত্রী তার কন্যাকে সুন্দরভাবে ছেড়ে দেয়, অমিত শাহের সাথে তার যখন সেটিং হয়ে যায়। তো সুতরাং আমরা জানি কে বিজেপির প্রকৃত বন্ধু, কে শত্রু। আমরা আবার 2024-এর পর এই জায়গাগুলো এবং এই দুর্নীতি, 2024 আবার ইলেকশনের পর দুর্নীতি দেখে নেবেন না, কি করবেন মানুষের উপর আরো এরকম শেখ শাহজাহানরা মানুষের এই গণতন্ত্র কেড়ে নেবে। আপনারা ধরেননি কেন? তৃণমূল একটা কমিশনের রিপোর্ট বেরোচ্ছে না কেন? কমিশনের রিপোর্টটা বেরোচ্ছে না কেন? ওই ঘোড়া ধরে মাছ আজকে এই শেখ শাহজাহান সম্পর্কে তৃণমূল কংগ্রেস এখনো বলছে যে এই শেখ শাহজাহান দোষী কিনা আমরা জানি না। দেখুন, 294টা আসনের প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। কৃষাণু মিত্র একটু আগে বলছিলেন এখানে বিজেপি জিতেছে। বিজেপি জিতেছে বলে কি অত্যাচার হচ্ছে, নাকি বিজেপি যারা এই অত্যাচার যদি সংগঠিত হয়েও থাকে তাহলে পুলিশ বিজেপির লোকদের কেন গ্রেপ্তার করছে না? মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তথ্যহীন ভাষায় বলছে ওখানে আরএসএস এর ঘাঁটি নাকি ব্যাপক। তা আরএসএস এর ঘাঁটি ব্যাপক কার তত্ত্বাবধানে হলো, কে করলো? প্রশাসনিক প্রধান হিসেবে মমতা ব্যানার্জি যখন আরএসএস বাড়ছিল তখন কেন সেটাকে আটকালো না? 3 নম্বর আমি বলি, ওখানকার রাজীব কুমার আজকে খুব সুন্দর একটা কথা বলেছেন, আজকে না কালকে কবে গিয়েছিলেন, বলেছেন আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন না। একজন মহিলা সন্দেশখালীর মা, তিনি বলছেন যে আমাকে 5 মিনিট সময় দিন, শাহজাহান কোথায় আছে আমি দেখে নেব, আমরা ধরিয়ে দেবো। তার মানে সন্দেশখালী মানুষ জানে শাহজাহান কোথায় আছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম যে অপরাধীর সঙ্গে উনি কিভাবে থাকেন। অনুব্রত মণ্ডল যখন পুলিশের গাড়িতে বোম মারার কথা বলে, গুড় বাতাসা বলে, তখন বলে অনুব্রতর মাথায় অক্সিজেন কম, অনুব্রত দক্ষ সংগঠক। যখন আরাবুল ইসলাম শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারে তখন তার দলের নেতা কি বলেন? তার দলের নেতা বলেন যে তাজা ছেলে। যখন শওকত মোল্লা বাস স্ট্যান্ড যাওয়ার কথা বলে তুই তো ভালো বোম বানাস, একটা এফআইআর, একটা জেল ডায়েরি, উত্তর হচ্ছে না। আমি আপনাকে পরিষ্কার বলছি, কলকাতা হাইকোর্ট একটা অবজারভেশন দিয়েছে, সেখানে বলেছে 144 এর ক্ষেত্রে যদি শেখ শাহজাহান এবং অপরাধীরা ধরা না পড়ে তাহলে 144 করে লাভ কি? 144টাও দেখুন, তৃণমূলের নেতা মন্ত্রীরা যাচ্ছে এবং নেতা মন্ত্রীদের অ্যালাউ করা হচ্ছে, কিন্তু যখন বিরোধী দলের কেউ যেতে যাচ্ছে তখন 144টা বলবৎ করা হচ্ছে। কিন্তু ভারতবর্ষের সিআরপিসিতে বলা আছে 144। তোমাকেই প্রশ্ন যে তাহলে আমরা তো দেখছি আজকের ললিত মোদি থেকে মালব্য থেকে এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন পর ডিজি গেলেন কেন? সন্দেশখালীর আজকে অগ্নিগর্ভ পরিস্থিতি কাদের দ্বারা তৈরি হলো? আমি পরিষ্কার তথ্যহীন ভাষায় বলছি, এই সন্দেশখালীর কেসে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। শাহজাহান ফ্যান ক্লাব, 10 সেকেন্ডে শেষ করছি। শাহজাহান ফ্যান ক্লাব থানা থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, থানা অফিসাররা জানতো না, তৃণমূল নেতারা জানতো না, তৃণমূলের বিধায়ক জানতো। নীলাঞ্জন রায়, দেখুন বিষয়টা আমরা যেটা বারবার বলছি যে শাহজাহানের নামে এই যে অভিযোগগুলো আছে, এবং সেখানে আপনারা জানেন, আমরাও সবাই জানি যে সেখানে আদিবাসীদের জমি কেড়ে নিয়ে সেখানে ভেরি করা হয়েছে,
এবং অবৈধ বেরির ব্যবসা, পাশাপাশি ম্যানগ্রোভ দখল করে অবৈধ বেরির ব্যবসা। ভোটে দেখতে পাচ্ছি এবং ওই জায়গায় জিতে রয়েছে নীলাঞ্জন বাবু, বিজেপি কেন জানায়নি? বিজেপি ওই জায়গায় জিতে রয়েছে, কারণ প্রশাসনটা ওই পঞ্চায়েতটা প্রশাসনের জানার কথা ছিল। প্রশাসন কি করবে? বিজেপি অ্যারেস্ট করবে? না না, আমার বক্তব্য অ্যারেস্ট করবে, আমার পুলিশ কি করবে? অবশ্যই অবশ্যই সেই প্রশ্ন আমি অলরেডি করেছি। আমি বিজেপির কাছে জানতে চাইছি সাংগঠনিকভাবে বিজেপির ভূমিকা কি ছিল? বিজেপির ভূমিকা ছিল, বিজেপির সেখানে যারা অভিযোগ করেছে সেই ওনারা সুকান্ত আর শুভেন্দু দ্বন্দ্বেই শেষ হয়ে যাচ্ছে। আপনি বললে কিন্তু শেষ করুন, শেষ করুন, বলতে গেলে শেষ করুন, শেষ করুন। বসিরহাট লোকসভার যে বিজেপির কনভেনার বিকাশ সিং, তাকে তৃণমূল অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে এবং 111 জন বিজেপির কর্মী, আপনি আজকের কথা বলছেন, এই বিকাশ সিং এতদিন কি করছিলেন সেই উত্তর আমরা পেলাম না। বিজ্ঞাপনে বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের মুখপাত্র এবং সিপিএম এর মুখপাত্র বারংবার বলছেন যে আজকে মীনাক্ষী মুখোপাধ্যায় ওখানে গিয়েছিলেন কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা দেখেছি সেই চিত্র কলকাতা টিভিতে দেখানো হয়েছে, সেই ভিজুয়ালস আমরা এই যখন আমাদের এই আলোচনা চলছে তখন আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে সিপিএম এর প্রতিনিধিরা অন্তত সন্দেশখালী পর্যন্ত পৌঁছতে পারছেন, তা নিয়ে ভিন্ন তত্ত্ব তৈরি করছেন বা বলছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। কি বলছেন সিপিএম সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমরা একবার শোনাবো। লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন সীমাহীন আর জমি দখল, তিনটে বিগ ইস্যুর উপরে বশ্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে আর মানুষ বিজেপিকে ভরসা করছে। আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছে না আমরা বিজেপিকে ভরসা। ও সেদিন তো আপনারা দেখেছেন বিন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি, যেহেতু সিপিআইএম করেন সেটিংটা আছে। তা বিন্দা করাতরা ছিলেন, আমিও ছিলাম। মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো গিয়ে অর্গানাইজ কেউ করতে পারিনি, সেদিন প্রথম ঢুকেছি। তো সেদিন চোখের সামনে, ক্যামেরার সামনে, ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে। নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে, তার সৈনিকদের ভরসা করছে। মোদীজিকে ভরসা করছে কিনা সেটা পরবর্তী বিষয়, কিন্তু এই সেটিং এর তত্ত্ব, বৃন্দাকারাতের সঙ্গে সেটিং এর তত্ত্ব সম্পর্কে সিপিএম এর কি বক্তব্য? কিভাবে ঢুকতে হয় সেটা দেখা উচিত আছে। কিভাবে মীনাক্ষী মুখার্জি ঢুকেছে ওখানে, একদম গ্রামের মেয়ে হয়ে ঢুকেছে। এখান থেকে মিডিয়া নিয়ে তানজাম নিয়ে গুছিয়ে যায়নি, সেই জন্যই তিনি ঢুকতে পেয়েছে। যখনই সেটা সোশ্যাল মিডিয়ায় এসছে, ঢুকতে পেরেছে। তারা কিভাবে ঢুকেছিলেন? তারাও তো ওরকম ভাবে জাননি কিভাবে ঢুকেছিলেন। সাধারণ মানুষের সাথে কথা বলতে গেলে কিভাবে যেতে হবে আর কিভাবে সেই জায়গা দিয়ে বৃন্দাকারাত গেছিলেন বলেই তাকে যেতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আজকে আর 144 ধারা সব জায়গায় করে দিয়েছে, যেখানে দাঁড়িয়েছে সেখানেই বলতে পারছে না ওখানে 144 ধারা আছে বা নেই। সেটা দেখুন, কোনোদিন তৃণমূলের সাথে সেটিং সিপিএম করেনি, করবেও না। এবং এই যে তিনি বললেন না ক্যামেরা, ওনাকে আমরা ক্যামেরায় অনেকবার দেখেছি। শেখ শাহজাহানের সাথে মিটিং শুভেন্দু অধিকারী করেনি, সেই জিনিস আমরা দেখিনি, শুনিনি। টাকা নিতে আমরা দেখিনি। আজকে বিজেপিতে গিয়ে অনেক ভদ্র হয়ে গেছেন, একদম ওয়াশিং মেশিনে ধুল্লা হয়ে গেছে, ওই ভিডিও উড়ে গেছে। এরকম ভাবে হয় না। সেটিং যাদের সাথে আছে তাদেরই আছে। শুভেন্দু অধিকারী সেই অভিযোগ সম্পর্কে কি বলবেন? বৃন্দাকারাতকে আপনারা ছেড়ে দিয়েছিলেন? এটা তো ভিক্টোরিয়ার ঘোড়াগুলো হাসবে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে, দেখুন আমাদের পুলিশ যে আইন মেনে কাজ করছে এবং সেখানে কোনো দলীয় রং দিচ্ছে না, এটাই তো প্রমাণ যে আমাদের পুলিশ এক্স্যাক্টলি বাংলার পুলিশ, আমার বাংলার পুলিশ, আমাদের পুলিশ, তুমি তৃণমূলের আমাদের পুলিশ, বাংলার পুলিশ, তৃণমূল কংগ্রেসের পুলিশ, যেটা আমরা বারবার বলছি সেটা শুনেছে। বাকিটা শুনি। ব্যাপারটা হচ্ছে যা কিছু বাংলার আমার বলতে কংগ্রেসের বাদে তাদের কিছু অল ইন্ডিয়া ব্যাপার স্যাপার আছে, বাংলা সেখানে প্রাপ্ত হয়। ওই জন্য অধীর চৌধুরী সেটিং, যাই হোক সেটিংটা অধীর চৌধুরী ভালো বোঝে। যাই হোক, সেটা হচ্ছে আমরা যদি কোনো তৃণমূল দলগতভাবে যদি সিপিএম সম্পর্কে কোনো বিদ্বেষ তাহলে মীনাক্ষী আটকালো, বৃন্দাকারাত ছাড়ে দিল, এরকম তো হয় না। আমি আবার বলছি
যেই সময় যা আইনি ব্যবস্থা আছে, আজকে যতদূর অবধি মীনাক্ষী গেছেন ততদূর অবধি এলাও করেছে, তারপরে সেখানে 144 ছিল, তো সেই জন্য বৃন্দাকারের সময় যেখানে ছিল না তাই জন্য এলাও করেছিল। 144 এ 3 জন যেতে পারবে কেন? সন্দেশখালী থেকে হয় না, যখন হবে না এক্স্যাক্টলি আপনারা জানেন শেখ শাহজাহান ওখানে লুকিয়ে আছে, সেই জন্য এই পরিস্থিতিতে আমি আসি, ওর উত্তর দিতে গিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হলো। শুভেন্দু অধিকারী মোদির কথা বলছে, আজকে পুলিশ অ্যালাউ করছে আমাদের মানুষকে, আমি সেই বিষয়ে নিয়ে আসছি। অধীর রঞ্জন চৌধুরী এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর নিয়ে তিনি কি বলছেন আমরা একবার শোনাবো দর্শকদের। সন্দেশখালী ঘটনা নিয়ে রুটি শাখা শুরু হবে, সাম্প্রদায়িক রুটি শাখা শুরু হবে। এত বড় মৌকা মোদিজি বা বিজেপি ছাড়বে? সেই মৌকাটা তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের সরকার। এত বড় গোল্ডেন অপরচুনিটি, বিভাজনের রাজনীতির এমন সুবর্ণ সুযোগ অন্তত বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়তে পারে না। তার জন্য তিনি একদিন নয় পর পর 3 দিন আসছেন, বাংলার মা বোনদের জন্য কাঁদবেন, কত কি হবে, ইভেন্ট তৈরি হচ্ছে। সেই সুযোগটা তুলে দিচ্ছে সোনার থালায় করে পশ্চিমবঙ্গের সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভাজন রাজনীতিতে দুটো দল তার সুবিধা করতে চাইছে, এক বিজেপি আর এক টিএমসি। তাই মোদিজির সফর মানে সাম্প্রদায়িক রাজনীতির রুটি সেঁকা শুরু হবে ভয়ঙ্করভাবে। কাকতালীয় ব্যাপার হয়, তাহলে উনি সেখানে কি করতে গেছিলেন? তাহলে উনি কি আমাদের সাহায্য করতে গেছিলেন? উনার রাজনৈতিক অবস্থানটা কি? উনি এইসব বলে টোলে না নিজেকে বারবার এক্সপোজ করছেন। আজকে শুভেন্দু অধিকারী বিজেপির সাজানো প্রধানমন্ত্রীর জন্য তো এই ব্যাপারটা জিয়ে রাখা হচ্ছে। গদি মিডিয়া, বামফ্রন্ট, কংগ্রেস এবং বিজেপি মোদির ব্লু আইড বয়। দেখুন, বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে একমাত্র কাউন্টেড ফোর্স বিজেপি, প্রিন্সিপাল অপোজিশন বিজেপি। আর সেই জন্যই আজকে তৃণমূল কংগ্রেসের পুলিশ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। আজকে শুভেন্দু অধিকারী আজকে সমস্ত বিজেপির নেতাদেরকে আটকেছে তৃণমূল, কারণ তৃণমূল ভয় পাচ্ছে বিজেপিকে। আজকে আমি অধীর চৌধুরীর অভিযোগটার উত্তর শুনতে চাইবো। অধীর চৌধুরীর অভিযোগটা আমি তো বলেই দিলাম যে পশ্চিমবঙ্গে কংগ্রেস শূন্য, পশ্চিমবঙ্গে সিপিএম শূন্য, কংগ্রেস কি করেছে কোনো না সিগনিফিকেন্টলি সেখানে অধীর চৌধুরী কিন্তু বললো বামফ্রন্টের সাথে সেটিং হয়ে গেছে, ঠিক আছে, ওখানকার বাম কর্মীদের সেটিং হয়ে গেছে। এটা কিন্তু অধীর চৌধুরী বলল, ক্লেম করলো। আজকে দুটো কথা বলেনি এখানে, পশ্চিম 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে কি, আজকে সন্তু পান গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাকে আজকে অ্যারেস্ট করছে। প্রবীর পুরকাশ তো শুনুন, আজকে 57 জন সাংবাদিক বিজেপি আটকেছে, 12 জনের হত্যা করেছে। বিজেপি কাউকে হত্যা করে? আরে এই ইস্যুর বাইরে এখন যাব না। আজ শুনি, ইন্ডোরের সাংবাদিক যে অভিযোগ করেছেন তার উত্তর শুনুন। তৃণমূলের মিথ্যা অভিযোগ। নীলাঞ্জন বাবু, না আমি আপনাকে বলি যে এই তৃণমূল আর বিজেপির একটু আগেই ঝগড়া শুনছিলাম, আসলে তৃণমূলের এ টিম আর বি টিমে ঝগড়া হচ্ছে, এ নিয়ে আমাদের খুব একটা নেই। অধীর চৌধুরী কেন এই কথা বলেছেন আপনাকে বুঝতে হবে। 21টা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল 2021-এ যখন এই ঘটনা ঘটে এবং অত্যাচার হয় নির্বাচনের পরে, একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এফআইআর করেছে। এনসিআরবি রিপোর্ট বলছে কলকাতার সবথেকে বড় নিরাপত্তম স্থান, আমি বলছি না, এনসিআরবি বলছে। স্বরাষ্ট্র মন্ত্রক বলছে শ্রীরামপুর হচ্ছে মডেল থানা। তাহলে যে বাংলা জুড়ে সন্ত্রাসের রাজত্ব তৈরি হচ্ছে সেখানে কি করে এই কথা বলছেন? সবচেয়ে দুঃখ লাগে স্মৃতি ইরানি এবং অমিত মালব্যা ওনাদের নেতা বলছেন কি হিন্দু মহিলাদের বেছে বেছে ধর্ষণ করা হয়েছে। আপনি কি মনে করেন হিন্দু আর অহিন্দু মহিলা হলে তাদের সম্মানটা বেশি হয় বা কম হয়? আমি এটা মনে করি না, কারণ প্রত্যেক মহিলারই তার সম্মান আছে, তার ইজ্জত আছে। এবং খুব আশ্চর্য লাগে
আজকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করে মমতা ব্যানার্জি মুসলিম ভোট ব্যাংকে তোষণ করছে। উনি বলেছিলেন এর আগে যে গরু দুধ দেয় সে গরু লাথি খেতেও প্রস্তুত। আসলে এর থেকে প্রমাণিত হচ্ছে যে শেখ শাহজাহানকে উনি প্রোটেকশন দিচ্ছেন এবং প্রোটেকশন দিচ্ছেন বলে এখানে মুসলিম ভোট ব্যাংকটা উনার দিকে শিফট হবে। আসলে হিন্দু মুসলমানের খেলাটা আজকে হয় না, যেখানে হাঁসখালির মানুষ মারা গেছে, সন্দেশখালির মানুষ মারা গেছে, বকতুয়ে সন্ত্রাস হয়েছে, সেখানে কেন হিন্দু মুসলমান করবো? কেন আমরা তাদেরকে মানুষ বলবো না? কেন মানুষের কথা বলবো না? থাকবো, শুনবো বাকিদের অভিমত। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই পরিস্থিতি যখন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী এবং সেই প্রধানমন্ত্রীর আশাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তারা তাদের মতো করে ব্যাখ্যা করছেন। এবং এখন কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা আজকে দেখেছি মুখ্যমন্ত্রী যাতে সন্দেশখালি যান সেরকম একটা দাবিও উঠেছে যে মুখ্যমন্ত্রী আসুন। এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। আমরা জানি না সর্বোচ্চ প্রশাসক হিসেবে মুখ্যমন্ত্রী সন্দেশখালি যাবেন কিনা, তার সেরকম কোনো পরিকল্পনা আছে কিনা আমরা জানি না। মানুষের পক্ষ থেকে একটা কথা আমরা শুনেছি এই গত দুদিনে, সে কথা আমরা জানালাম দর্শকদের। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলে তৃণমূল সূত্রে আমরা জানতে পেরেছি। আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার একটা 10ই মার্চের মধ্যে কোনো একদিন যেতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ, এই তাহলে সেক্ষেত্রে আপনাদের দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শাহজাহান শেখকে ধরা যেতে পারে যদি মানে দলের কাছে এই বিষয়টি আসে, 10 দিনেই ধরতে পারে। তো এই বক্তব্যটা কিসের ভিত্তিতে বলছেন? মানে শাহজাহান শেখ দোষী না নির্দোষ সেটাই তো এখনো স্থির হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কথাটাই বলেছে যেটা আজকে পার্থ ভৌমিক বলেছেন, যেটা আমি একটু আগে বললাম যে আদালতে যদি আইনি জটটা না থাকে তাহলে পশ্চিমবাংলা পুলিশ একাধিকার পেতে পারে এবং সেখানে তাদের দক্ষতা সে তারা প্রমাণ করবে। এর আগে সুদীপ্ত সেন থেকে শুরু করে আরাবুল ইসলাম অবশ্যই গ্রেফতার করেছে। আমার বক্তব্য সেটা নয় কৃষ্ণ, আমার বক্তব্য হচ্ছে কি আপনারা বলছেন তিনি দোষী নন, তাহলে কেন তাকে গ্রেফতার করা? আমি বলছি তার বিরুদ্ধে এখনো অবধি তদন্ত চলছে, তো দোষী নন তো 100 বার। সে তো জ্যোতিপ্রিয় মল্লিকও দোষী না, অনুব্রত মণ্ডলও দোষী নয়, তাদের তো জবরদস্তি ধরে রেখেছে। একটা দোষ কি প্রমাণ? যেই অভিযোগগুলো বিজেপি সিপিএম করেছিল সেইগুলো কি প্রমাণ করতে পারেনি? করতে পারেনি। এই যে একটু আগে বিরোধীরা বলছে এই যে আমাদের ওখানে কন্ট্রোল করে শেখ শাহজাহান কোন তথ্য লোপাটের যে অভিযোগ ছিল রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই তো প্রমাণ করতে পারেনি। সুপ্রিম কোর্টে চলে যাবে পিসি ভাইপো জেলে, তাহলে বিজেপি মাথা সময় দেবো। এই যে বাকিদের বক্তব্যটা শুনি। নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় 10ই মার্চের মধ্যে আপনারা কি এক্সপেক্ট করেন যে শাহজাহান আপনারা বলছেন ওই এলাকায় ভোটটাকে কন্ট্রোল করে, যদি কন্ট্রোলই করে তাহলে দুর্নীতির বিরুদ্ধে নো টলারেন্স এই অবস্থান নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তারির বার্তা দেবেন, নাকি যেহেতু তিনি এখনো পর্যন্ত দোষী নন তৃণমূলের ভাষায় তিনি তাকে গ্রেপ্তার করার বার্তা দেবেন না, কোনটা তাকে রক্ষা করবেন? দেখুন বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি দিদি নাম্বার 1-এ যাচ্ছেন। রোম নগরী যখন পুড়ছিল সম্রাট নিরো বাড়িতে বসে বেহালা বাজাচ্ছিল, আর আজকে সন্দেশখালি যখন জ্বলছে, সন্দেশখালি যখন পুড়ছে, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদি নাম্বার 1-এ গিয়ে নাচছে। এটাই আজকে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন সম্পর্কে উত্তর চাইবো। আজকে ডায়মন্ড হারবারের সাংসদ তিনি আগে ডায়মন্ড হারবারে আইন শৃঙ্খলাটা ফেরান। সেখানকার জাহাঙ্গীর সে আজকে পশ্চিম বাংলার বুকে ডায়মন্ড হারবারকে যেভাবে লুটছে সেটা আগে দেখুন, তারপরে প্রদেশ কংগ্রেসের কাছে আমি আপনার কাছে উত্তর পেয়েছি। আমি যে প্রশ্ন করেছিলাম দর্শকরা আশা করি কি উত্তর পেয়েছেন আমি জানি না। আমার প্রশ্ন হচ্ছে যে কথা উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার টাইম পাননি, আমরা দেখেছি নুসরাত জাহানের ভূমিকা, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলে জানতে পারছি। কি মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে শাহজাহানকে রক্ষা করার বক্তব্য মানে বার্তা দেবেন, নাকি ভোটের মুখে দুর্নীতির বিরুদ্ধে নো টলারেন্স অবস্থান নিয়ে গ্রেপ্তারির বার্তা দেবেন? না, শাহজাহানকে গ্রেপ্তার করলে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকটা এখানে শেষ হয়ে যাবে। আজকে নীলাঞ্জনবাবু বিজেপির প্রতিনিধি, খুব ভালো লাগলো কথা শুনে। মমতা ব্যানার্জি কেন যাচ্ছেন না, মমতা ব্যানার্জিকে উনি দোষারোপ করছেন। আমরাও বলছি মমতা ব্যানার্জি মূল অভিযুক্ত, শাহজাহানকে গ্রেপ্তার করা কেন হচ্ছে না পুলিশ মন্ত্রী হিসাবে। শুধু আমি প্রশ্ন করতে যাই বিজেপির প্রতিনিধিকে
যে যখন কুলদীপ সিং সেঙ্গারকে ফুলের মালা পরিয়ে নিয়ে আসা হয়, যখন বিভূষণকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, যখন মণিপুরের বুকে মহিলাদের বিভৎস করে ঘোরানো হয়, সেখানে প্রধানমন্ত্রী একটা বিবৃতি দেন না, সেখানে 144(2) হয়, সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয় এবং সংসদের বুকে যদি প্রশ্ন করা হয় তাদেরকে সাসপেন্ড করতে হয়, সেই প্রধানমন্ত্রী যিনি মণিপুর না গিয়ে বিদেশ যেতে পারেন, আর এই মুখ্যমন্ত্রীও তাই সন্দেশখালী না গিয়ে উনি সারা বাংলায় ঘুরতে পারেন। আসলে আমরা যেটা মনে করি আমাদের খুব ক্লিয়ার স্ট্যান্ড, সেটা হচ্ছে শাসকের এবং স্বৈরাচারী শাসকের অবয়ব বদলায়, কিন্তু স্বৈরাচারীর চরিত্র কোনোদিন বদলায় না, সেটা বাংলা হোক আর দিল্লি হোক। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি, যে শেখ শাহজাহানকে নিয়ে এই মুহূর্তে বাংলা বলছের মঞ্চে আমরা আলোচনা করছি, রাজনৈতিক মুখপাত্রদের বক্তব্য শুনছি, সেই শেখ শাহজাহানের নামে এবার মামলা দায়ের হলো। তার সঙ্গে আরো দুজন রয়েছেন, উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা। উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা এবং শেখ শাহজাহান, এই তিনজনের বিরুদ্ধে ফের মামলা হলো। সন্দেশখালীর যে দাসপাড়া এলাকা রয়েছে, সেই দাসপাড়া এলাকার এক মহিলা এই মামলা করেছেন বলে আমরা জানতে পারছি। ফলে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে যে তত্ত্বটা এতদিন ধরে আমরা শুনছিলাম, সেটা প্রশাসন থেকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে মুখপাত্ররা যে কথাটা বারংবার বলছিলেন, সেই বিষয়ে কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে এতদিনে একটা মামলা হলো। সন্দেশখালীর দাসপাড়ার এক মহিলা, তার জোর করে তার ঘরে ঢোকা, শ্লীলতাহানির অভিযোগ, এই সমস্ত অভিযোগ করা হয়েছে। সে তার মধ্যে যাদের নাম রয়েছে 323 ধারায় বেআইনি জমায়েতের অভিযোগ 3 নেতার বিরুদ্ধে রয়েছে। এই সমস্ত অভিযোগ যাদের নামে রয়েছে উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে। পল্লব মুখোপাধ্যায়, কিভাবে দেখছেন ঘটনাটিকে? 323 বেলেবেল অফেন্স, এইটা একদম ভাবে কি বলুন তো, এগুলো হবে, এটা তো আমরা জানতামই। যারা বলছে যে অভিযোগ নেই, এই নেই, মানুষকে তো বেরোতে দেওয়া হচ্ছে না। আমি তো প্রথম থেকেই বললাম যে মানুষের কণ্ঠ রোধ করে ওখানে গণতন্ত্র হত্যা করা হয়েছে নিজেদের স্বার্থে। এবং এই যে বললেন না বিজেপি এবং যে দিদি নাম্বার 1 টেমন 1, এটা আমরা দেখেছি যখন কৃষকরা মার্চ করেছে, কারণ মোদীর সবথেকে ভালো ছাত্রী হলো মমতা ব্যানার্জি। কিন্তু এরই মধ্যে এই 323 ধারা, যে ধারাকে জামিনযোগ্য ধারা বলছেন ব্যক্তিগত জীবনে আইনজীবী এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অনিন্দ্য রায়চৌধুরী, ফলে এই ধারায় গ্রেপ্তার করা হলে শেখ শাহজাহানের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ দেখা যাক সেই বিষয়টি শেষ পর্যন্ত কি হয়। আমরা এখনই তার ভবিষ্যৎ মানে ফোরকাস্ট করতে আমরা যাব না। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, একেবারে সময় শেষ। আমাদের সঙ্গে ছিলেন নীলাঞ্জন রায়, কৃষাণু মিত্র, অনিন্দ্য রায়চৌধুরী, পল্লব মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের আলোচনা। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।